ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 6। এটা তোমাদের গণিত বইয়ের 87 নম্বর পেজে রয়েছে। এখানে কি আছে দেখো, এখানে আছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। দেখো কোষে দেখি 6 এর আজকে আমি তোমাদের করাবো 1, তারপরে এদিকে আছে 2, 3 এবং 4 নম্বর দাগ পর্যন্ত। প্রত্যেকটা অঙ্ক আমি খুব ছোট্ট ছোট্ট করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে আমরা করব 1 নম্বর দাগের। কি বলছে, মনে মনে হিসাব করি। তো মনে মনে হিসাব করি, এ কি বলছে দেখো, 10 টাকার 1/2 অংশ সমান কত। ঠিক আছে, 10 টাকার 1/2 অংশ। তাহলে আমরা 1-এর এ নম্বর দাগেরটা প্রথমে লিখে নিই, 10 টাকার 1/2 অংশ। ঠিক আছে, 10 টাকার 1/2 অংশ। দেখো এই যে টাকার মানে টাকা এর, তার মানে এর মানে আমরা জানি যে গুণের সম্পর্ক আছে, অর্থাৎ 10 গুণ 1/2 অংশ। তাহলে পরে কাটাকুটি করো, দেখো ভাগের সম্পর্কে রয়েছে, 10-এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর 2টা তো নিচে আছে, তাহলে 10-এর সঙ্গে 2-এর ভাগের সম্পর্ক। তাহলে 5 দুগুণে 10, তাহলে দেখো 5-1 কত, 5 টাকা। তাহলে 10 টাকার 1/2 অংশ সমান কত টাকা পেলাম, 5 টাকা পেলাম। হলো। ঠিক একই রকমভাবে আমরা বি নম্বর দাগেরটা করব। কি বলছে দেখো, 25 টাকার 1/5 অংশ সমান কত। তো দেখো বি নম্বর দাগের 25 টাকার কত বলছে, 1/5 অংশ, 1/5 অংশ। তাহলে দেখো 25 টাকার মানে কি আমরা জানি, টাকা এর অর্থাৎ গুণ। আমরা সরাসরি গুণ না দিয়ে এখান থেকেই কিন্তু কাটাকুটি করতে পারবো। দেখো 5 আর 25 কাটলে 5 5 25। দেখো 5-1 কত, এখানে 1 তো উপরে রয়েছে, তার মানে 5-এর সঙ্গে গুণ হবে, 5-1 5। তাহলে 25 টাকার 1/5 অংশ সমান 5 টাকা। খুব সহজ অঙ্ক, বুঝতে পারছো, মুখে মুখেই হয়ে যাবে। আমি তাও ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা সি নম্বর দাগেরটা করব। দেখো সি নম্বর দাগের কি বলছে, কত টাকার 1/3 অংশ সমান 4 টাকা। দেখো এখানে এইটুকু অংশ একটু খেয়াল করো, কি বলছে, 1/3 অংশ সমান 4 টাকা। আর আমরা জানি মোট অংশ সবসময় আমরা কত ধরি, 1 ধরি। তাহলে 1 অংশ সমান কত টাকা পেয়ে যাব। তাহলে আমরা এই কথাটা লিখি, 1/3 অংশ সমান কত, 4 টাকা। তাহলে দেখো 1/3 অংশ সমান 4 টাকা। ওকে, অতএব মোট অংশ 1, আচ্ছা মোট অংশটা কেটে দিলাম, মোট 1 অংশ, যেহেতু অংশ কথাটা পরে আছে, মোট 1 অংশ সমান কত, যেহেতু আমরা সমগ্র অংশ সমান সবসময় আমরা জানি 1 হয়, তাই জন্য 1 ধরলাম। তাহলে দেখো 1/3 অংশ সমান যদি 4 হয়, 4 টাকা হয়, তাহলে মোট অংশ মানে কত হবে। দেখো এখানে যেহেতু 1/3 থেকে 1টা বড়, কেন বলো তো, কারণ 1/3 হচ্ছে ছোট, এটা হচ্ছে ভগ্নাংশ, আর 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, ওই জন্য 1/3 থেকে 1 কিন্তু বড়। তাহলে এখানে কি হয়েছে, বেড়েছে, তার মানে এই উত্তরটাও হবে বাড়বে। বাড়বে মানে কি হবে, দেখো 4 তো এখানে ছিল, এই জায়গাটা এই ভগ্নাংশটাকেও বাড়িয়ে লিখতে হবে। কি করে বাড়িয়ে লিখবো, অর্থাৎ বড় সংখ্যাটাকে উপরে লিখবো, ছোট সংখ্যাটাকে নিচে লিখবো। তাহলে বড় সংখ্যা কত, 3 উপরে চলে গেল, ছোট সংখ্যা 1 নিচে চলে গেল। বুঝতে পেরেছো তো। তাহলে দেখো 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, নিচেরটা 1-এর সঙ্গে 1 গুণ করলে একই থাকে, লেখার দরকার নেই। দেখো উপরে দেখো 3-4 12 টাকা। তাহলে মোট অংশ 1 সমান কত টাকা পেলাম, 12 টাকা। এখানে কত টাকার 1/3 অংশ সমান 4 টাকা, উত্তরটা যদি এইভাবে লিখে দিই তাহলে ভালো হবে। অতএব 12 টাকার 1/3 অংশ সমান কত, এই যে 4 টাকা। বুঝতে পারলে। এরপরে আমরা করব কোন দাগের, ডি নম্বর দাগের। কত মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট। ঠিক আগের অঙ্কের মতোই আমরা এই অংশটা খেয়াল করো, দেখো 1/6 অংশ সমান 6 মিনিট বলে দিয়েছে। তাহলে 1 অংশ সমান কত মিনিট পেয়ে যাবো আমরা জানি সমগ্র অংশ সবসময় 1 হয়, তাহলে 1/6 অংশ সমান 6 মিনিট কথাটা আমরা লিখব।
দেখো ডি নম্বর দাগের কি লিখব, 1/6 অংশ সমান 6 মিনিট। অতএব মোট সবসময় আমরা জানি 1 অংশ হয়, তাহলে 1 অংশ সমান কত হবে? দেখো এদিকে ছিল 6, ঠিক আছে। এবারে 1/6 বড় না 1 বড়? অবশ্যই 1 বড়, কারণ 1 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 1/6 হচ্ছে কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। সুতরাং ভগ্নাংশ ছোট হয়, পূর্ণ সংখ্যা বড় হয়। তাহলে এখানে কি হয়েছে, বেড়েছে, তার মানে এই দিকেও বাড়বে, উত্তরটাও কিন্তু বাড়বে। তাহলে উত্তর বাড়বে মানে গুণ হবে। কিভাবে গুণ হবে না, এই প্রকৃত ভগ্নাংশটাকে বাড়িয়ে লিখতে হবে। কিভাবে বাড়িয়ে লিখব? বাড়িয়ে লিখতে গেলে লব, এই হর হচ্ছে বড়, বড়টাকে ওপরে দিয়ে দিতে হবে, আর ছোট হচ্ছে লব, সেটাকে নিচে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি আমি 1/6 গুণ করে দিই, 6টা তো আরও ছোট হয়ে যাবে, ওই জন্য বাড়িয়ে দিতে হবে। এখানে যদি বাড়ে তাহলে এইদিকেও কিন্তু আমাদের বাড়াতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো 6-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হয়, নিচে লেখার দরকার নেই। ওপরে 6 36 মিনিট। ঠিক আছে, তাহলে মোট 1 অংশ সমান কত পেলাম? 34 মিনিট পেলাম। দেখো এখানে উত্তরটা যেভাবে লিখতে বলেছে, কত মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট, তাহলে আমরা লিখব অতএব 36 মিনিটের 1/6, দেখো 1/6 অংশ সমান কত? 6 মিনিট। ওকে, এরপরে আমরা দেখো ই নম্বর দাগের অঙ্কটা করব। এখানে কি বলছে, আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি। দেখো একটা ঝুড়ি, সেখানে বলছে তার থেকে আমের 1/3 অংশ আম নিলাম। মালার যে ঝুড়ি তার থেকে 1/3 অংশ আম নিলাম, তাহলে আমি 1/3 অংশ আম নিয়ে নিলাম। আবার বলছে আমি যদি 7টি আম নেই, তাহলে আবার বলছে আমি 7টি আম নিলাম। তার মানে এই 1/3 অংশ যা 7ও তাই। বুঝতে পেরেছ? অর্থাৎ 1/3 অংশটাই হচ্ছে 7। বুঝতে পারলে তো? তাহলে আমরা এইভাবে লিখব ই নম্বর দাগের, যে দেখো আমি লিখছি, আমি মালার ঝুড়ির আমের, এই দেখো মালার ঝুড়ির আমের 1/3 অংশ আম নিলাম। ঠিক আছে, আবার বলছে আমি যদি 7টি আম নেই, তাহলে 7টি আম যা 1/3 অংশ তাই, অর্থাৎ 1/3 অংশ আম সমানই 7টি আম। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব শর্তানুযায়ী 1/3 অংশ আম সমান 7টি আম, তাই না? অতএব 1/3 অংশ যদি 7টি আম হয়, 1 অংশ আম সমান কি করবো? দেখো 1/3 ঠিক আগের অঙ্কগুলোর মতোই। 1/3 বড় না 1 বড়? অবশ্যই 1 বড়, কারণ 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1/3 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এখানে বেড়েছে, 1/3 থেকে 1 হয়েছে, বেড়েছে, তার মানে এখানে উত্তরটা আমাদের বাড়াতে হবে। তাহলে এখানে ছিল কত? 7। গুণ করব, কি গুণ করব না, এই যে ভগ্নাংশটা আছে এটা প্রকৃত ভগ্নাংশ আছে, ছোট আকারে আছে, এটাকে উল্টে দিতে হবে। উল্টালেই কিন্তু ওটা বড় হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু আমাদের উত্তর বেশি দরকার, কারণ এখানে বেড়েছে মানে এখানেও বাড়বে। তাহলে হরটা হয়ে যাবে লবে আর লবটা হয়ে যাবে হরে, তাহলেই ভগ্নাংশটা বেড়ে গেল। এটা ছোট ছিল, এটা বড় হয়ে গেল। বড় হলো কেন? লবটা বেড়ে গেল, হরটা ছোট হয়ে গেল। দেখো 7-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে নিচে 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 থাকে, সেটা আর লেখার দরকার নেই। উপরে 3 × 7 = 21, 21টি আম। তাহলে দেখ 1 অংশ আম মানে হচ্ছে 21টি আম। 1 অংশ মানেই আমরা জানি মোট অংশ সবসময় হয়। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছিল যে দেখো যে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল, সেটাই তো 1 অংশ, অর্থাৎ মোট অংশ। তাহলে আমরা লিখব এক্ষেত্রে অতএব মালার ঝুড়িতে মোট 21টি
আম ছিল। এবারে যে আমরা এই মোট অংশ 1 ধরেছি এখানে, এটা ধরেও কিন্তু নেওয়া যেত। এখানটায় আমরা প্রথমেই অঙ্কের আগে ধরে নিতে পারি, ধরি মালার ঝুড়িতে আম ছিল 1 অংশ। এটা লিখে নিলেও কিন্তু হবে। আর আমরা সবসময় কি ধরি, মোট অংশ হচ্ছে 1। তাহলে আমাদের ই নম্বর দাগেরটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো এফ নম্বর দাগের। এফ নম্বর দাগেরটা কি বলছে, এখানে বলছে উপরের ছবির, এখানে একটা ছবি দেওয়া রয়েছে, উপরের ছবির বৃত্তের 2/7 অংশ বৃত্তে লাল রং, ত্রিভুজের 1/5 অংশ ত্রিভুজে সবুজ রং এবং চতুর্ভুজের 1/7 অংশ চতুর্ভুজের নীল রং দিই। দেখো আমার কাছে কালো কালারের পেন রয়েছে, আমি কালো দিয়েই রং করব, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। বিভিন্ন কালারের রং তোমরা নিজেরা করে নিতে পারবে। দেখো 2/7 অংশ বৃত্তে লাল রং করব, তাহলে বৃত্ত কটা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7টা। তাহলে 7টা হচ্ছে মোট বৃত্ত। তাহলে তার মধ্যে মোট, আমরা জানি হরে হচ্ছে সব সময় মোট অংশ থাকে, তাহলে হর এখানে কত আছে, 7 আছে, অর্থাৎ 7 হচ্ছে মোট অংশ। মোট বৃত্তের সংখ্যা কটা, 7টা। তার মধ্যে 2টি অংশ লবে আছে 2, মানে 2 সবসময় ভাঙা অংশ হবে। হর হচ্ছে মোট অংশ আর লব হচ্ছে ভাঙা অংশ। তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগ বৃত্তে লাল রং করতে বলেছে। তাহলে যে কোনো 2টিতে আমি রং করে দিই, এরকম করে দেখো তোমরা বুঝতে পারবে। দেখো আমি 2টে বৃত্তে রং করে দিলাম, এটা লাল রং করতে বলেছে, আমি পেন দিয়ে মার্ক করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে মোট কটা বৃত্ত ছিল, 7টা, তার মধ্যে রং করেছি কটায়, 2টোয়। এবারে চলো ত্রিভুজের 3/5 অংশ সবুজ রং করি। তাহলে মোট ত্রিভুজ কটা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা ত্রিভুজ আছে। তাহলে এখানে 3/5 অংশ ত্রিভুজ করব, রং করব। দেখো এফ নম্বর দাগের আমি, দেখো মোট 10টি ত্রিভুজ, তাই তো, 10টি ত্রিভুজের কত অংশ বলেছে, 3/5 অংশ বলেছে, 3/5 অংশ। তাহলে ত্রিভুজের মানে গুণ, ঠিক আছে। তাহলে 3/5 অংশ, 10টি ত্রিভুজের 3/5 অংশ মানে কত, 5 আর এই 10 কেটে যাচ্ছে না, তাহলে 5 দুগুণে 10, তার মানে কত, 3 দুগুণে 6টি ত্রিভুজ। বুঝতে পেরেছো? তাহলে 6টি ত্রিভুজে আমাদের রং করতে হবে। মোট 10টি ত্রিভুজ, তার 3/5 অংশ মানে 6টি। তাহলে দেখো এখানে এই 1টি রং করে দিলাম, 2টি, 3টি, 4টি, তারপরে দেখো এই 5টি, এই 6টি অংশে রং করে দিলাম। এবারে দেখো কি বলছে, চতুর্ভুজের 1/7 অংশ চতুর্ভুজের নীল রং দিই। তাহলে চতুর্ভুজ কটা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে মোট অংশ 7, এখানে 7টাই আছে, অসুবিধে নেই। আচ্ছা, তার মধ্যে একটি অংশে কি করতে হবে, নীল রং করতে হবে। তাহলে যে কোনো একটা অংশে আমরা রং করে দিই। দেখো একটা অংশে আমি রং করে দিলাম, তাহলে মোট 7, তার মধ্যে একটা অংশে রং করে দিলাম। তাহলে আমাদের 87 নম্বর পেজে কিন্তু হয়ে গেল। এরপরে চলো পরের পেজে, অর্থাৎ 88 নম্বর পেজ। এখানে কি আছে, এখানে জি নম্বর দাগের অঙ্কটা এবার আমরা করব। জি নম্বর দাগের কি বলছে, আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন, বাকি জলের 1/4 অংশ জল খাবার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি। তাহলে মোট জল এনেছে কতটা, 10 লিটার। এবার আমরা অঙ্কটা লিখবো এভাবে। দেখো জি নম্বর দাগের লিখবো কতটা জল এনেছে, 10 লিটার। তাহলে লিখবো বাবা জল এনেছেন 10 লিটার। বাবা জল এনেছেন কত লিটার, 10 লিটার। ওকে, এরপরে কি বলছে, মা 1/5 অংশ জলে রান্না করলেন। অতএব মা রান্না করেছেন, দেখো 10 লিটার এনেছিলেন জল, তাই না? তাহলে 10 লিটারের 1/5 অংশ। মোট জল নিয়ে এসেছিলেন 10 লিটার, মা রান্না করেছেন কত, 10 লিটারের 1/5 অংশ। তাহলে 10 লিটার এর
মানে গুণ, তাহলে 10 গুণ 1-এর 5, তাই না? তাহলে 5 আর 10 কাটাকুটি করো, ভাগের সম্পর্কে রয়েছে 5 দুগুণে 10, তাহলে দেখো 2 1-কে 2 লিটার, 2 লিটার জল। তাহলে মা রান্না করেছেন কত লিটার জলে? 2 লিটার জলে। তাহলে দেখো বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে, তাহলে জল বাকি কতটা আছে? নিয়ে এসছিলেন 10 লিটার, তার মধ্যে মা রান্না করেছেন 1/5 অংশ। তাহলে দেখো নিয়ে এসছিলেন 10 লিটার, মা 1/5 অংশ রান্না করেছেন, মানে সেটা কতটা জল? 2 লিটার জল। তাহলে জল কতটা বাকি আছে লিখি আগে। দেখো আমরা লিখছি, অতএব রান্না করার পর জল বাকি থাকে, রান্না করার পর জল কতটা বাকি আছে? ছিল মোট 10 লিটার, তার মধ্যে 2 লিটার রান্না করেছেন, 10 বিয়োগ 2 করে দিলাম, তাহলে কত লিটার হচ্ছে? 10 থেকে 2 বাদ দিলে থাকে 8 লিটার, 8 লিটার জল। ঠিক আছে, তাহলে এই 8 লিটার জল এইটার কি করবে? বাকি জলের 1/4 অংশ জল খাওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো অতএব আমরা লিখব, অতএব জল খাওয়া হয়েছে সমান 8 লিটারের 1/4 অংশ। দেখো বাকি জল হচ্ছে 8 লিটার, তাহলে 8 লিটার অর্থাৎ বাকি জলের 1/4 অংশ কি হয়েছে? জল খাওয়া হয়েছে। সেটা কত দেখা যাক। লিটারের মানে লিটার এর অর্থাৎ গুণ। দেখো তাহলে 8 গুণ 1/4, কাটাকুটি করো 4 আর 8, 4 দুগুণে 8, তাহলে 2 1-কে কত হচ্ছে? 2 লিটার। তাহলে জল খাওয়া হয়েছে কতটা পেলাম? 2 লিটার। তাহলে মোট জল বাবা এনেছিলেন 10 লিটার, তার মধ্যে 2 লিটার মা রান্না করেছেন এবং 2 লিটার জল খাওয়া হয়েছে, তাই না? এবারে কি বলছে দেখো, তাহলে দেখো 1/4 অংশ জল খাওয়ার পরে এখনো কত জল পড়ে আছে হিসাব করি। তাহলে এখন কত জল পড়ে আছে? অতএব জল খাওয়ার পর পড়ে আছে, জল খাওয়ার পর পড়ে আছে কতটা? ছিল 8 লিটার, 8 বিয়োগ 2 লিটার খাওয়া হয়েছে, তাহলে বাইরে লিখে দিই ব্র্যাকেটের বাইরে লিটার, তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 6 লিটার। বুঝতে পেরেছো? তাহলে জল খাওয়ার পর কত লিটার জল পড়ে আছে? 6 লিটার। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? মান খুঁজি। এখানে 1 থেকে VIII অর্থাৎ 8টা অঙ্ক দেওয়া রয়েছে। প্রত্যেকটা অঙ্ক দেখো আমি এই খাতায় পরপর লিখে নিয়েছি, পরপর আমি খাতাতে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো প্রথমটা আছে কি? 1 নম্বর দাগের 3 × 6/11। এবারে দেখো এই 3-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, মনে মনে 1 ধরে নাও, অর্থাৎ নিচের সঙ্গে নিচেরটা গুণ, ওপরেরটার সঙ্গে ওপরের গুণ, ওপরের লব আর লব গুণ করলে দেখো 3 6 কত হচ্ছে? 18 হচ্ছে, তাই না? এখানে 18 আর নিচে হচ্ছে 11 1-কে 11, যেহেতু ওপরে বড় নিচে ছোট সেই জন্য আমরা ভাগ করে দিই। দেখো তাহলে 11 1-কে 11 বিয়োগ করলে কত হচ্ছে? 1-এর কয় দাও 8, 7 দাও 8, 1 1 মিলে গেল, তাহলে 7, তাহলে মানে 1 পূর্ণ 7-এর 11। অতএব আমরা লিখবো এইভাবে, যেহেতু মান খুঁজি বলেছে, মান নির্ণয় করতে হবে, সেই জন্য লিখতে হবে এভাবে উত্তর। অতএব নির্ণেয় মান সমান 1 পূর্ণ 7-এর 11। বুঝতে পেরেছ? ঠিক একই রকমভাবে আমরা ডান দিকে 2 নম্বর দাগেরটা করব। দেখো এখানে কত বলেছে? 11 নিচে কিছু নেই, মানে 1 আছে। দেখো উপরেরটার সঙ্গে উপরে গুণ, যেহেতু কাটাকুটি যাচ্ছে না কোনো, 11 দুগুণে কত হবে? 22, নিচে 3 1-কে 3, যেহেতু ওপরে বড় সংখ্যা রয়েছে আমরা ভাগ করে দেব। 3 7 21, তাই না? বিয়োগ করো, তাহলে 1-এর কয় দাও 2, 1 দাও 2, হাতে কিছু নেই, 2 2 মিলে গেল, তার মানে 7 পূর্ণ 1-এর 3। তাহলে আমরা উত্তরটা এই কাগের মতো লিখব, নির্ণেয় মান সমান কত লিখব? 7 পূর্ণ 1-এর 3। ঠিক একই রকমভাবে ডান দিকে আমরা করব, তোমরা নিজেরাই পারবে। দেখো 7-এর 3টা লিখব, এখানে দেখো মিশ্র ভগ্নাংশে আছে, 2 পূর্ণ 3-এর 2 আছে। ওকে, তাহলে এই ভগ্নাংশটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে।
কিভাবে সেটা করব, এই গুণটা এখানে লিখবো। দেখো এই দুইয়ের সঙ্গে এই দুই গুণ করব, তার সঙ্গে 3 যোগ করব, তাই না? তাহলে 2 দুগুণে কত 4, আর 4 আর 3 কত 7, তাহলে 7, আর নিচে ছিল কত 2। ঠিক আছে, তাহলে এবারে দেখো যেহেতু এই উপরেরটার সঙ্গে উপরে গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 7 7 49, আর নিচে হচ্ছে 3 দুগুণে 6। উপরে বড় সংখ্যা আছে সেজন্য আমরা বড় সংখ্যা আছে আর নিচে হচ্ছে ছোট সংখ্যা আছে, তার মানে ভাগ করে দেবো। 49 এখানে লিখি। দেখো 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, তাহলে 8 দিয়ে যাচ্ছে, 6 8 48। বিয়োগ করে দাও, 8-এর কয় দাও 9, 1 দাও 9, 4 4 মিলে গেল, তার মানে 8 পূর্ণ 1-এর 6। এখানে উত্তরটা লিখবো এইভাবে, নির্ণেয় মান সমান 8 পূর্ণ 1-এর 6। এটা হয়ে গেল উত্তর। তারপরে চলে এসো, এখানে আছে 4 নম্বর দাগের কি আছে, 3/8 6/4। এখানে দেখো এই 6 আর 8 ভাগের সম্পর্কে রয়েছে, আমরা কেটে ছোট করতে পারবো। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8। 8 তো কাটাকুটি যাচ্ছে না, তাহলে এখানে কত পেলাম, ওপরেরটার সঙ্গে ওপরটা গুণ করলে 3 3 9, আর নিচে হচ্ছে 4 4 16। দেখো উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, মানে ভাগ করার আর দরকার নেই বা করা যাবে না। আমরা উত্তর এভাবে লিখে দেব, নির্ণেয় মান সমান 9/16। এবারে চলে এসো পরেরটা 5 নম্বর দাগের। এখানে দেখো ভাগের সম্পর্কে আছে 7 আর 49 অর্থাৎ 49। তাহলে দেখো 7 আর 49 কাটলে 7 7 49। এখানে দেখো 3 আর 6 কাটলে 3 দুগুণে 6, তাই না? তাহলে এখানে কত আসছে দেখো তো, ওপরে আছে শুধু 2 আর নিচে আছে দেখো শুধু 7, তাহলে 2-এর 7। উত্তর আমরা এইভাবে লিখব, নির্ণেয় মান, যেহেতু মান নির্ণয় করছি, নির্ণেয় মান কত পেলাম, 2-এর 7 পেলাম। এবারে 6 নম্বর দাগে চলে এসো। 6 নম্বর দাগের এখানে দেখো মিশ্র ভগ্নাংশে আছে, এটা সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে এখানে প্রথমে 15/28 এটা আমরা লিখে নিলাম, গুণ দিলাম। এখানে দেখো 3-এর সঙ্গে 2 গুণ করব, তার সঙ্গে 1 যোগ করব, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, 7-এর 3। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, 7-এর সঙ্গে 28, 4 7 28, আর এদিকে 3 দিয়ে কাটলে 3 5 15। তাহলে দেখো এখানে পাচ্ছি উপরে 5 আর নিচে থাকছে 4, তাই না? উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, আমরা ভাগ করে দিই। দেখো 4 1-কে 4, বিয়োগ করলে থাকছে কত 1, তাহলে 1 পূর্ণ 1-এর 4। তাহলে আমরা উত্তর এখানে লিখব কি, অতএব নির্ণেয় মান সমান 1 পূর্ণ 1-এর 4। এটা হয়ে গেল উত্তর। এরপরে গেল 7 নম্বর দাগেরটা। এখানে দুটোই মিশ্র ভগ্নাংশে আছে, আমরা সামান্য এই অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই। দেখো 4-এর সঙ্গে 13 গুণ করতে হবে, তাই না? তাহলে 3 13 39, 4 13 52, তাহলে 4 13 52 আর 8 কত 60, তাহলে উপরে হলো 60, নিচে হলো 13। এই গুণটা এখানে দিয়ে দিলাম। দেখো 5 7 35, 35-এর সঙ্গে 4 যোগ করো, 35-এর 4-এ হচ্ছে 39, 39 আর নিচে হচ্ছে 5 হলো। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, 5-এর সঙ্গে 60 ভাগের সম্পর্কে রয়েছে, তাহলে 5 আর 60 কাটলে হচ্ছে 5 12 60 হলো। এবারে 13 দিয়ে কাটো, 3 13 39, তাহলে নিচে কিছু নেই, 1 ছিল, 1 আমাদের দেওয়ার দরকার নেই। উপরে দেখো কি আছে, 3 12 36 আছে, তাহলে উত্তর পেয়ে গেলাম 36। আমরা উত্তর এভাবে লিখব, নির্ণেয় মান সমান 36। এরপরে চলে এসো 8 নম্বর দাগের। এখানে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই। প্রথমে 5 দুগুণে 10 আর 3 কত 13, 13 নিচে হচ্ছে 5, তার সঙ্গে 6 গুণ, 6-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই না? তাহলে উপরেরটার সঙ্গে দেখো কাটাকুটি যাচ্ছে না কোনো, উপরেরটার সঙ্গে উপরে গুণ করে নেই। দেখো 6 13 78, তাহলে 6 13 78, 5 1-কে কত 5, উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, আমরা ভাগ করে দিই। দেখো 5 1-কে 5 যাচ্ছে, বিয়োগ করে দাও, 5-এর কয় দাও 7, 2 দাও 7, এই 8টা নিচে নেমে গেল 28। তাহলে 5-এর নামটা পড়ো, 4 5 20, 5 5 25, 5 6 30, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 5 25, বিয়োগ করে দাও, 5-এর কয় দাও 8, 3 দাও 8, 2 2 মিলে গেল, তাহলে 15 পূর্ণ 3-এর 5। উত্তর কি লিখে দেব,
অতএব নির্ণেয় মান সমান 15×3=5। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, অর্থাৎ হাফ লিটার জল ধরে। এরকম 7টি বালতিতে, একটি বালতিতে ধরে হাফ লিটার জল, তাহলে এরকম 7টি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি। তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে এইভাবে করতে পারবো। 3 নম্বর দাগে দেখো আমরা লিখছি, একটি বালতিতে জল ধরে, একটি বালতিতে জল ধরে কতটা, একটি বালতিতে জল ধরে হাফ লিটার, তাহলে হাফ লিটার হলো। এখানে বলছে যে এই রকম 7টি বালতিতে কত লিটার জল ধরে, তাহলে এখন লিখে দিই, অতএব 7টি বালতিতে জল ধরে কত, একটি বালতি যদি হাফ লিটার হয় তাহলে 7টি বালতিতে 7 দিয়ে গুণ করে দেবো, তাহলে হাফ গুণ 7, দেখো 7-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওপরেরটার সঙ্গে ওপরেরটা গুণ, তাহলে 7×1 = 7, তার নিচে হচ্ছে নিচেরটার সঙ্গে নিচে কিছু, 7-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2×1 = 2। দেখো 7/2 লিটার 7টি বালতিতে ধরে। এটা উপরে যেহেতু বড় সংখ্যা আছে 7, আমরা 2 দিয়ে ভাগ করে দেব। দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, বিয়োগ করে দাও, 6-এর ক দাও 7, 1 দাও 7, তাহলে 3×1=2, এত লিটার। উত্তরটা আমরা এভাবে লিখে দেবো যেভাবে চেয়েছে এখানে, দেখো সেরকম 7টি বালতিতে কত লিটার জল ধরে, তাহলে উত্তরটা এভাবে লিখে দিই, অতএব 7টি বালতিতে জল ধরে 3×1=2 লিটার। ঠিক আছে, 3×1=2 বা 3.5 লিটার। এরপরে চলো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন। এখন দেখো, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, যে তার যে সম্পত্তি, সেই সম্পত্তির পরিমাণ তো আমরা জানি না, তাই না? সেই সম্পত্তির পরিমাণ আমরা তাহলে কি ধরে নেব, 1 ধরে নিই মোট অংশ। তাহলে দেখো 4 নম্বর দাগের আমরা প্রথমে এইভাবে লিখতে শুরু করি যে, ধরি অখিলবাবুর মোট সম্পত্তির পরিমাণ সমান 1 অংশ। ঠিক আছে, বা সমগ্র সম্পত্তির পরিমাণ 1 অংশ লিখলেও কিন্তু হবে। এবারে দেখো এখানে বলছে যে পাড়ায় তিনি দান করেছেন কত, পাড়ার লাইব্রেরিতে 1/4 অংশ। তাহলে যে তথ্যটা এখানে দেওয়া আছে সেটা আমরা লিখি যে তিনি লাইব্রেরিতে দান করেন, লাইব্রেরিতে দান করেন কত অংশ, দেখো 1/4 অংশ, 1/4 অংশ। অতএব লাইব্রেরিতে দান করার পর কত অংশ বাকি আছে সেটা আমরা বের করব। তাহলে লাইব্রেরিতে দান করার পর সম্পত্তি বাকি থাকে। দেখো আমাদের মোট সম্পত্তির পরিমাণ কত ছিল, 1 অংশ, তাহলে 1 অংশ ছিল, তার থেকে লাইব্রেরিতে দান করেছেন কত, 1/4 অংশ, তাহলে সেটা বিয়োগ করে দিই, 1/4 এত অংশ। ঠিক আছে, তাহলে দেখো 1/4 অংশ বিয়োগ করে দিচ্ছি, তাহলে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এখানে 4 আছে, তাহলে মানে আমাদের কি হবে, লসাগু হবে 4। যেহেতু 1-এর নিচে কিছু নেই সেজন্য সরাসরি 1-এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4×1 = 4। এই বিয়োগটা এখানে দিয়ে দিলাম। দেখো এই 4কে 4 দ্বারা ভাগ করলে 4×1 = 4, অর্থাৎ 1 থাকে, সেই 1-এর সঙ্গে এই 1 গুণ করলে কত হচ্ছে, 1×1 = 1।
তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো, 4 থেকে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 3 আর নিচে হচ্ছে 4, অর্থাৎ 3-এর 4 অংশ। এইভাবে আমাদের ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হয়, তোমরা জানো, ঠিক আছে। তো দেখো, লাইব্রেরিতে দান করার পর সম্পত্তি বাকি থাকে কত, তাহলে 3-এর 4 অংশ। এইবারে এখানে বলছে বাকি সম্পত্তির 1/6 অংশ কি করছে, স্ত্রীকে দেন। ঠিক আছে, তাহলে স্ত্রীকে দেন কত অংশ, আমি এটা এখানটায় প্রথমে আমাকে লিখে নিই যে বাকি সম্পত্তির 1/6 অংশ কোথায় দেন, স্ত্রীকে দেন। আমরা লিখি এখানে বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। ঠিক আছে, অতএব স্ত্রীকে দেন সমান, ঠিক আছে, এইটাই দেখো একটা উত্তর আছে। হিসাব করে দেখি অখিলবাবুর স্ত্রীকে কত টাকা, কত সম্পত্তি দেন, সেই স্ত্রীকের এই উত্তরটা কিন্তু এখানেই বেরিয়ে যাচ্ছে। তাহলে স্ত্রীকে দেন কত, যেটা বাকি থাকে তার 1/6 অংশ। তাহলে এখানে বাকি আছে কতটা, বাকি আছে 3-এর 4 অংশ। দেখো, তাহলে স্ত্রীকে দেন কি লিখবো, 3-এর 4 অংশের 1/6 অংশ। 3-এর 4 অংশ মোট বাকি আছে, তার 1/6 অংশ স্ত্রীকে দেন। তাহলে 3-এর 4 অংশের মধ্যে 1/6 অংশ কাকে দেন, স্ত্রীকে দেন। দেখো, অংশের মানে অংশ, এর মানে কি, এর মানে হচ্ছে গুণের সম্পর্ক, তাই না। তাহলে 3-এর 4 গুণ 1/6 করতে পারবো, তাই না। তাহলে দেখো 3 আর 6 আমার ভাগের সম্পর্কে আছে, কাটাকুটি করে দিই, 3 দুগুণে 6। তাহলে কত হচ্ছে দেখো, ওপরে 1 থাকছে, এখানে 1 মানে 1 1 1, আর নিচে হচ্ছে 4 দুগুণে 8 থাকছে, তার মানে 1/8 অংশ। তাহলে স্ত্রীকে দেন তিনি 1/8 অংশ। এটা কিন্তু একটা উত্তর বেরিয়ে গেল, কারণ এখানে বলেছে যে হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে কত অংশ সম্পত্তি দেন। এবারে কি বলছে দেখো, 1/6 অংশ যেটা স্ত্রীকে দেন, বাকি অংশ অর্থাৎ স্ত্রীকে দেওয়ার পর যেটা বাকি থাকে, সেই বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে স্ত্রীকে দিয়েছেন এত অংশ, তার মোট সম্পত্তি ছিল 3-এর 4 অংশ বাকি ছিল, তার মধ্যে আবার 1/8 অংশ স্ত্রীকে দিয়ে দিয়েছেন। স্ত্রীকে দেওয়ার পর তাহলে কত অংশ তার বাকি পড়ে আছে সম্পত্তি, দেখা যাক। তাহলে আমরা লিখব, দেখো, অতএব স্ত্রীকে দেওয়ার পর সম্পত্তি বাকি থাকে, সম্পত্তি বাকি থাকে। দেখো, স্ত্রীকে দিয়েছেন 1/8 অংশ, আর বাকি সম্পত্তি লাইব্রেরিতে দেওয়ার পর ছিল এইটা অংশ। তাহলে এর থেকে আমরা স্ত্রীকে যেটা দিয়েছেন সেটা বাদ দিয়ে দেবো। দেখো, লিখব 3-এর 4 অংশ লাইব্রেরিতে দেওয়ার পর ছিল বাকি, তার থেকে স্ত্রীকে দিয়েছেন 1/8 অংশ, সেটা বাদ দিয়ে দিলে স্ত্রীকে দেওয়ার পর কত অংশ পড়ে আছে সেটা আমরা পেয়ে যাব। তো দেখো, এখানে দেখতে পাচ্ছি নিচে 4 আছে আর 8 আছে, যেহেতু 8কে 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে 8 হয়ে যাবে এক্ষেত্রে লসাগু। তোমরা যদি এটা না বুঝতে পারো, 8 আর 4-এর লসাগু তোমরা করে দেখেও নিতে পারবো। দেখো, 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ফের 2 দিয়ে দাও, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে দেখো লসাগু, 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে কত হচ্ছে, 8 হচ্ছে, তাই না। আচ্ছা, তোমরা জানবে যে যদি লসাগুর সবচেয়ে বড় সংখ্যা, হরের সবচেয়ে বড় সংখ্যা যদি অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তার মানে সেই বড় সংখ্যাটাই হয়ে যাবে কিন্তু লসাগু। এক্ষেত্রে দেখতে পাচ্ছ 8কে 4 দ্বারা ভাগ করা যায়, মানে 8 হয়ে যাবে লসাগু। এবার দেখো, লসাগু তো পেলাম 8, এবারে 8কে আমরা 4 দ্বারা ভাগ করি, কত হয় বলো তো, 4 দুগুণে 8, 2, অর্থাৎ সেই 2-এর সঙ্গে উপরে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 দুগুণে কত হবে, 6। এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। 8কে 8 দ্বারা ভাগ করো, 8 1-কে 8, তাহলে 1 থাকছে, 1-এর সঙ্গে এই উপরের 1 গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 1-কে 1। তার মানে কত হচ্ছে দেখো তো, 5 থেকে 1 বাদ দাও, এই 6 থেকে 1 বাদ দাও, তাহলে থাকছে 5, আর নিচে হচ্ছে 8। তাহলে 5-এর 8 অংশ, এটা কি পেলাম, স্ত্রীকে দেওয়ার পর সম্পত্তি বাকি থাকে 5-এর 8 অংশ। এইবারে কি বলছে এখানে দেখো, স্ত্রীকে দেওয়ার পর যে বাকি অংশ থাকে, সেই বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে কি বলছে, হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে কত দিয়েছেন এবং 2 ছেলের প্রত্যেককে কত সম্পত্তি দিলেন। তাহলে আমরা লিখি এভাবে, দেখো, অতএব প্রত্যেক ছেলে সম্পত্তি পান
দুই ছেলে তো, তাকে সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে আমাদের সম্পত্তি হচ্ছে 5/8 অংশ আছে, 5/8 অংশ তাকে সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে, যেহেতু দুটি ছেলে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 5/8, 2-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, মনে মনে ধরে নাও। তাহলে ভাগটা যদি আমরা গুণ করে দিই, তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 1টা উপরে চলে যাবে, 2টা চলে যাবে নিচে। এবারে দেখো, ওপরটার সঙ্গে উপরে যদি গুণ করে দিই, তাহলে 5-1-কে 5, আর নিচেরটার সঙ্গে নিচে, অর্থাৎ 8-2-গুণে 16, অর্থাৎ 5/16 অংশ। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেক ছেলে সম্পত্তি পাচ্ছে 5/16 অংশ, এবং স্ত্রীকে তিনি দিয়েছিলেন 1/8 অংশ। সেটাই এখানে জানতে চেয়েছে, অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন। এটাকে আমরা এক জায়গায় উত্তরটা লিখতে পারি এইভাবে, যেভাবে চেয়েছে বইতে। অতএব অখিলবাবু স্ত্রীকে সম্পত্তি দেন, কত পেয়েছি আমরা, 1/8 অংশ, তাই না, সমান 1/8 অংশ, এবং প্রত্যেক ছেলেকে সম্পত্তি দেন কত পেয়েছি, 5/16 অংশ, 5/16 অংশ। ঠিক আছে, এভাবে উত্তরটা লিখে দিলেই হবে। তাহলে আজকে এই পর্যন্ত। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা 5 নম্বর দাগ থেকে প্রত্যেকটা অঙ্ক করতে শুরু করব। তোমরা যদি সেই ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।